পিএ ভিউতে আমি পেছন থেকে রে দিচ্ছি, সামনে প্লেট আছে, লাং ফিল্ড অনেক বড় থাকবে। কার্ডিয়াক শ্যাডো থেকে লাং ফিল্ড অনেক বড় দেখাবে, তার সঙ্গে আমি লাংকে ডিপ ইন্সপিরেশন দিলে লাং আরো ইনফ্লেট করবে, আরো বড় দেখাবে। ঠিক আছে, লাংয়ের যদি কোনো প্যাথোলজি থাকে সেটা আরো বেটার দেখা যাবে। যদি আমি হার্ট দেখতে চাই, মেডিয়াস্টেনাম দেখতে চাই, যদি রিবস দেখতে চাই, তাহলে আমি এপিভিউ নেব। কারণ মেডিয়াস্টেনাম কি আছে, অ্যান্টিরিয়র মেডিয়াস্টেনাম আছে, মিড মেডিয়াস্টেনাম আছে, পস্টেরিয়র মেডিয়াস্টেনাম আছে, 3টে লেয়ার আছে। অন্য সব জায়গায় আমরা এপিভিউ নিই, ঠিক আছে। কিন্তু লাংসের ক্ষেত্রে আমাদের, চেস্ট এক্সরে এর ক্ষেত্রে আমাদের পিএভিউ নিতে পারি, এপিভিউ নিতে পারি। লাংস যদি দেখতে চাই, লাংসের প্যাথোলজি দেখতে চাই, তো পিএভিউ নেব। যদি মেডিয়াস্টেনাম দেখতে চাই, রিব কেস দেখতে চাই, তাহলে এপিভিউ নেব। বোঝা গেল? তো লাং বেটার দেখতে গেলে পিএভিউ লাগবে, তার সঙ্গে প্রপার ইনফ্লেট করতে হবে লাং। কেন করতে হবে? 1 নম্বর কোনো প্যাথোলজি যদি থাকে তাহলে বেটার ডেলিনিয়েট করতে হবে। নেক্সট কি, যদি লাং কোলাপস অবস্থায় থাকে, মানে ডিফ্লেটেড, কোলাপস বলছি না, ডিফ্লেটেড অবস্থায় থাকে, তাহলে কি হবে? ব্রঙ্কোভাস্কুলার মার্জিন গুলো কি হবে, মার্কিংস গুলো আরো কাছাকাছি থাকবে, ক্রাউডিং থাকবে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং গুলো। তো তুই একটা মনে কর কনসোলিডেশন আছে, ব্রঙ্কোভাস্কুলার মার্কিং এর শ্যাডো না কনসোলিডেশন প্রপারলি বুঝতে পারবে। যত লাং ইনফ্লেটেড থাকবে তত বেটার ভিজুয়ালাইজেশন হবে। বোঝা গেল? এবার এপিভিউতে কি বলে, এর নাম কি, যদি আমি ইন্সপিরেশন, প্রপার ইন্সপিরেশন নিয়ে নিই, প্রপার ইন্সপিরেশন নিয়েছি কি নিইনি, হাইট অফ ইন্সপিরেশনে আমি নিয়েছি কি নিইনি, প্রপার লাং ইনফ্লেটেড হয়েছে কি হয়নি, এটা কি করে বুঝবো? রিপ কাউন্ট করে, যে প্রপার রিপ, কটা রিপ অ্যান্টেরিয়রলি থাকবে, কটা রিপ পস্টেরিয়রলি থাকবে, মোর দেন ইকুয়াল টু 10 আর অ্যান্টেরিয়রলি মোর দেন ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে কি হবে, আমি একটা এক্সরে প্লেট আছে, যদি বলে কোন ভিউতে আছে, যদি কিছু লেখা না থাকে দ্যাট ইজ পিএ ভিউ, যদি লেখা থাকে এপি ভিউ। আগে দেখতে হবে, নিজের বুদ্ধি লাগাবো না, আগে দেখবো যে কি লেখা আছে। লেখা না থাকে পিএ ভিউ, যদি লেখা থাকে দ্যাট ইজ, আর এপি ভিউর ক্ষেত্রে লেখা থাকবে এপি ভিউ। ঠিক আছে, বোঝা গেল? এবার ইন্সপিরেশনে যদি প্রপার ইন্সপিরেশন না নিই, তাহলে কি হবে, রিপস কাউন্ট কম হবে, আর কি হবে, হার্টের শ্যাডো বড় হবে। তার কারণ কি, ইন্সপিরেশনের সময় ডায়াফ্রাম নিচে যায়, তাহলে হার্ট কে ড্র্যাগ করে, তো হার্ট বিকাম মোর টিবিউলার। আর এক্সপিরেশনের সময় ডায়াফ্রাম উপরে ওঠে, লাংস আর ডিফ্লেটেড হয়ে যায়, কারণ লাং তো এয়ার ফিল্ডেড ক্যাভিটি, ওর ভেতরে এয়ার আছে, এয়ার ও পাম্প আউট করে, কিন্তু হার্ট তো সেরকম না। তো হার্ট কি হয়, যখন উপরে ওঠে হার্ট আরো বেশি জায়গা নেয়, তো অ্যাপারেন্ট কার্ডিওমেগালি লাগে। তাহলে এপিভিউ তো অ্যাপারেন্ট কার্ডিওমেগালি লাগতে পারে, যদি ঠিকমতো প্রপার তুই ইন্সপিরেশন না নিস, নিয়ে কোনো ফিল্ম ক্লিক করে দিস, তাহলে সেখানেও অ্যাপারেন্ট কার্ডিওমেগালি থাকে। অ্যাপারেন্ট কার্ডিওমেগালি মানে রিয়েল কার্ডিওমেগালি নয়, আমি দেখতে পাচ্ছি কার্ডিওমেগালি, বাট রিয়েল কার্ডিওমেগালি। বোঝা গেল? নেক্সট কি, এক্সপোজার কি করে বুঝবো? ভার্টিব্রা কি দেখা যাবে, কোথা দিয়ে দেখা যাবে? মিড লাইন না, হার্ট শ্যাডো দিয়ে যদি ভার্টিব্রা গুলো দেখা যায়, তো প্রপার এক্সপোজার আছে। যদি না দেখা যায় দ্যাট ইজ আন্ডার এক্সপোজ। আর ওভার এক্সপোজ কাকে বলে?
ইন্টারভার্টিব্রাল ডিস্ক যদি দেখা যায়, হ্যাঁ, ভার্টিব্রার সাথে সাথে ইন্টারভার্টিব্রাল ডিস্কও যদি আমি দেখতে পারি তাহলে কল ওভার এক্সপোজ। ঠিক আছে, হ্যাঁ। দেন রোটেশন কাকে বলে, কি করে বুঝবো কোন দিকে রোটেশন আছে? হ্যাঁ, তো সেটা মিড লাইনে আছে, তো রোটেশন নেই। এবার কোন দিকে রোটেশন আছে কি করে বুঝবো? যেদিকে স্পেস, কোন স্পেস? স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। মিডলাইন থেকে মানে মিডলাইন কোনটা? ট্রান্সভার্স প্রসেস থেকে যে সাইডে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট ডিস্টেন্স বেশি সেই দিকে রোটেশন আছে। ঠিক আছে, রোটেশন যদি কোনো দিকে বেশি থাকে তাহলে কি অসুবিধা হবে? কি বলেছিলাম প্রথমে? যদি মনে কর আমি এরকম ভাবে আছি, একটু আমি এরকম ঘুরে দাঁড়িয়েছি, আমার প্লেট এখানে আছে, সামনে আছে, রোটেশন মানে কি? জাস্ট একটু বেগে দাঁড়িয়েছি মনে কর, তাহলে কি হবে? কি বলেছিলাম? যে প্লেট যদি যে যে লাং ফিল্ডের কাছে থাকবে বা যে প্লেট যার কাছাকাছি থাকবে তার অ্যাকচুয়াল সাইজ আসবে, যে দূরে থাকবে তার বড় সাইজ আসবে। বোঝা গেল? তাহলে এই লাং কাছাকাছি আছে প্লেটের, তো এই লাং ফিল্ডটা কম্পারেবলি ছোট সাইজ আসবে। যেদিকে রোটেশন, এদিকে যদি আমি রোটেটেড থাকি, লেফট সাইডে রোটেশন আছে, তাহলে এই লাং ফিল্ডটা বড় আসবে। তাহলে যদি রাইট সাইডে কোনো প্যাথোলজি থাকে, ইট উইল ডিমিনিশ ইন সাইজ। আর এখানে যদি কোনো প্যাথোলজি থাকে, বড় আসবে, ম্যাগনিফাইড হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ, দুটো লাং ফিল্ড ডিফারেন্ট সাইজ হয়ে যাবে। তার মানে ঠিক হলো না তো? তার আমি দেখে বুঝতে পারবো যে রোটেটেড ফিল্ম আছে। ঠিক আছে, আর কি? কার্ডিওমেগালি কি করে আমি অ্যাসেস করব? কি করে কার্ডিওমেগালি? কার্ডিওথোরাসিক রেশিও কি করে মেজার করে? সেটা কি করে করে? তো মিড লাইন থেকে এইদিকে ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম। হ্যাঁ, তো অ্যাড করবো ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম, হ্যাঁ, কার্ডিয়াক বর্ডারের, কার্ডিয়াক শ্যাডোর, কার্ডিয়াক রাইট কার্ডিয়াক বর্ডারের ম্যাক্সিমাম ফার্দেস্ট পয়েন্ট, লেফট সাইডের ফার্দেস্ট পয়েন্ট, দুটোকে যোগ করবো। দেন thoracic, টোটাল thoracic diameter, the height of inspiration যোগ করে ভাগ করব। ঠিক আছে, অ্যাডাল্টদের ক্ষেত্রে ইট ইজ লেস দ্যান ইকুয়াল টু 0.5 হবে, আর নিওনেটদের ক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল টু 0.6 হবে। ঠিক আছে, রাইট হার্ট বর্ডার কে কে তৈরি করে? কোন কার্ডিয়াক চেম্বার? প্রথমে রাইট ভেন্ট্রিকল, আর রাইট ভেন্ট্রিকল রাইট হার্ট বর্ডার করে। সেনকে যে একে একে পড়ালাম, লাভ কি হলো? সুপ্রিয়া ভেনা কাপা রাইট ভেন্ট্রিকল, রাইট atrium, then inferior ventricle. Very good. ঠিক আছে, বেস ইজ ফর্মড বাই, হার্ট তো কিরম থাকে? হার্ট এরকম শুয়ে থাকে, তাহলে কি বেস ইজ ফর্মড বাই রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, লেফট হার্ট বর্ডার, হ্যালো যেন বলছি, লেফট হার্ট বর্ডার, লেফট ভেন্ট্রিকল, শুধু লেফট ভেন্ট্রিকল দিয়ে। What is aorticopulmonary window? AP window. Aortic knuckle, then pulmonary bay, দুটোর মাঝখানে যে
উইন্ডো বা স্পেস থাকে, দ্যাট ইজ এপি উইন্ডো। ঠিক আছে, হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ এপি উইন্ডো? ওকে জিজ্ঞেস করছিস কেন? ও ক্লাস করেনি, তুই তো বলবি, বল। লিম্ফ নোড, recurrent laryngeal nerve and mediastinal fat। ঠিক আছে, so in case of lymphoma, recurrent laryngeal nerve can compress in AP window and cause hoarseness of voice। ঠিক আছে, এইটা হচ্ছে তো aortic knuckle। ঠিক আছে, এইটা হচ্ছে pulmonary artery shadow, this is called pulmonary bay। this হচ্ছে aortic knuckle, aortic arch এর ঠিক আছে, তো এই স্পেসটাকে বলে এপি উইন্ডো। এর নর্মাল কন্টেন্ট কি, এখানে কি কি থাকে? লিম্ফ নোড থাকে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে এন্ড মিডিয়াস্টেনাল ফ্যাটস থাকে। তো এবার লিম্ফোমা যদি হয়, লিম্ফ নোড গুলো বড় বড় হয়ে গেল, লিম্ফোমা হলো, তা কি করে? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে কম্প্রেস করতে পারে, ক্যান কজ হোর্সনেস অফ ভয়েস। ঠিক আছে, তো হোর্সনেস অফ ভয়েস ডিউ টু রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল কম্প্রেশন অর ইনজুরি কোন কোন কেসে হয়? মনে কর থাইরয়েড কার্সিনোমা হয়েছে, ঠিক আছে, বা তুই থাইরয়েড সার্জারি, প্যারাথাইরয়েড সার্জারি করেছিস, তার জন্য হতে পারে। ঠিক আছে, কোনো ল্যারিঞ্জিয়াল ক্যান্সার থেকে হতে পারে। ঠিক আছে, মনে করো এরকম কোনো কজ নেই, এটা পেশেন্ট এসছে জেনারেলাইজড লিম্ফ্যাডিনোপ্যাথি নিয়ে উইথ হোর্সনেস অফ ভয়েস নিয়ে, তাহলে তোকে ভাবতে হবে নিশ্চয়ই এপি উইন্ডোতে মিডিয়াস্টেনাল কোনো মাস আছে, হ্যাঁ, লিম্ফ নোড মাস আছে, দ্যাট কজিং কম্প্রেশন অফ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইন এপি উইন্ডো, তাই জন্য হোর্সনেস অফ ভয়েস হচ্ছে। বোঝা গেল? তো দিস ইজ এসভিসি, দিস ইজ right heart border, comprising of right atrium, then IVC. This is right ventricle and this is left ventricle and this is left atrial appendages. So left heart border is formed by the aortic knuckle, AP window, appendages, then left ventricle, and left atrium doesn't takes any part in any border of a heart in case of chest X। ঠিক আছে, কারণ কি এ পেছন দিকে থাকে, পেছন দিকে থাকে লেফট এট্রিয়াম, তো কোনো বর্ডার কনস্টিটিউট করে না হার্টে। বোঝা গেল? হোয়াট ইজ দিস? ফার্স্টলি দিস ইজ সার্ভাইকাল রিব। ঠিক আছে, চল, আগের দিন ছবি দেখিয়েছিলাম, এটা কি? কি এটা কি ছবি? এটা কি ছবি? এটা কি, এটা কি? হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে ডায়াফ্রাম। এটা কি? It is fundic gas। fundic gas, এখানে গ্যাস আছে, এটা হচ্ছে ফ্লুইড, এয়ার ফ্লুইড লেভেল, and this is both side
গ্যাস আন্ডার ডায়াফ্রাম। বোঝা গেল? বোথ সাইড গ্যাস আন্ডার ডায়াফ্রাম। এখানে is also gas under diaphragm. ঠিক আছে, এটা হচ্ছে কি পান্ডিক গ্যাস। বোঝা গেল? দিস ইজ গ্যাস আন্ডার ডায়াফ্রাম, মানে চাঙ্ক অফ এয়ার রয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য কজ অফ গ্যাস আন্ডার ডায়াফ্রাম? ইন্টেস্টাইনাল। বল গ্যাস আন্ডার ডায়াফ্রাম আর কি কি? এক নম্বর হচ্ছে হলো ভিসকাস পারফোরেশন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে হ্যাঁ পোস্ট ল্যাপ্রোস্কোপি। ল্যাপ্রোস্কোপিতে নিউমোপেরিটোনিয়াম করে, পোস্ট প্রসিডিউর বা এন্ডোস্কোপিক প্রসিডিউর, ঠিক আছে, বা পোস্ট ল্যাপ্রোটমিও হতে পারে। আমি পেট কেটে অপারেশন করছি, হাওয়া ঢুকে গেল, কিছু হাওয়া, ঠিক আছে। আর কি হতে পারে? আগের দিন বলেছিলাম হোয়াট ইজ চিলাইটিস সিনড্রোম? হোয়াট ইজ চিলাইটিস সিনড্রোম? হোয়াট ইজ দিস? এটা হচ্ছে ডায়াফ্রাম। হোয়াট ইজ দিস? এটা কি? এইগুলো কি? হ্যাঁ কিরে, একদিন বললাম না চিলাইটিস সিনড্রোম, মনে করছে না? এক একটা ক্লাস 2-3 বার করে নিতে হবে, তাহলে তোদের মাথায় ঢুকবে, তাই না? চিলাইটিস সিনড্রোম হচ্ছে যদি ডায়াফ্রাম অ্যান্ড লিভারের মধ্যে তোর কোলনিক ইন্টারপোজিশন হয়ে যায়, তাহলে কি লাগবে? তুই যখন এক্সরে করবি তখন কি লাগবে? কোলনের মধ্যে গ্যাস আছে, তো ইট উইল সিমস লাইক গ্যাস আন্ডার ডায়াফ্রাম, ঠিক আছে। তো তোর দেখে মনে হবে হলো ভিসকাস পারফোরেশন আছে, কিন্তু আসলে তা নয়। তো তুই কি করে ডিফারেন্সিয়েট করবি যে গ্যাস আন্ডার ডায়াফ্রাম না, এটা চিলাইটিস সিনড্রোম? এখানে দেখতে পাচ্ছিস পুরো হাইপারলুসেন্সি আছে, হাইপারলুসেন্সি পুরো ব্ল্যাক, আর এইখানটা একটা বাউল লুপ আছে, এখানটা দেখ, এই জায়গাটা একটা বাউল লুপ আছে, দেখতে পাচ্ছিস? তার মধ্যে মার্কিংস আছে। হোয়াট ইজ দিস? ইজ কল কোলনের মধ্যে কি থাকে? হস্ট্রেশনস থাকে, ঠিক আছে। তো এই হস্ট্রেশন মার্কস আছে। তো ট্রান্সভার্স কোলনের লুপ যদি ঢুকে যায় ইন বিটুইন এখানে, তো দেখে মনে হবে হলো ভিসকাস পারফোরেশন আছে। বোঝা গেল? যেরকম এখানে দেখ, এখানে ঢুকে গেছে ডিস্টেন্ডেড, দেখতে পাচ্ছিস? এই দেখ, পুরো ট্রান্সভার্স কোলনের লুপটা এরকম হয়ে গেছে। বোঝা গেল? বুঝতে পারলি?
এই ট্রান্সভার্স কোলনার হস্টাল মার্ক দেখতে পাচ্ছিস না, এরম এরম করে হস্টাল মার্কস আছে, দেখ, বুঝতে পারছিস? দেখ, বুঝতে পারছিস? ক্লিয়ার? তো দেখে মনে হচ্ছে গ্যাস আন্ডার ডায়াফ্রাম, কিন্তু তুই ভালো করে দেখিস ইটস আ বাউল লুপ। তাহলে পারফোরেশন, যদি পারফোরেশন, হলো ভিসকাস পারফোরেশন, পেশেন্টকে কিভাবে ট্রিট করবি আর কি সিমটমস থাকবে? পারফোরেশন পেশেন্টের সিমটমস কি থাকবে? আজকে একটা পারফোরেশন পেশেন্ট আছে, এসআইসিইউ বেড নাম্বার 4, কি সিমটমস থাকবে আর কি ট্রিটমেন্ট? অ্যাবডোমিনাল পেইন থাকবে। অ্যাবডোমিনাল পেইন, নেক্সট অ্যাবডোমিনাল ডিস্টেনশন, আর হ্যাঁ সেপ্টিসেমিয়া, আর কিছু? এনিথিং এলস? অ্যাবডোমিনাল পেইন এন্ড ডিস্টেনশন ছাড়া আর কিছু? ভমিটিং থাকতে পারে ডিউ টু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্টেসিস। ঠিক আছে, বোঝা গেল? আর কি? আর কি থাকবে বল? রিফার পেন থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, খুব বেশি এয়ার তো খুব বেশি থাকবে না। যেমন আমরা যখন ল্যাপ্রোস্কোপি করি, আমরা প্রচুর কার্বন ডাইঅক্সাইড ঢোকাই, তো তাতে যতখানি রেফার পেন হয়, দেখবি পোস্ট ল্যাব কোলি পেশেন্ট গুলোতে শোল্ডার পেন হয়। হ্যাঁ, কিন্তু তোর যাদের হলো ভিসকাস পারফোরেশন, মনে কর 0.5 সেন্টিমিটার একটা পারফোরেশন আছে, 1 সেন্টিমিটার পারফোরেশন, কতই আর হাওয়া বেরোবে ওখান দিয়ে, তাতে বিশাল পেন হবে না। আর যদিও হয় পেন, তার অ্যাবডোমিনাল পেন এত হবে, আর অন্যান্য ইলেকট্রোলাইট এবং ফ্লুইড ডিরেঞ্জমেন্ট হবে, তাহলে ইটস নট আ হিউজ স্ট্রাইকিং ফিচার। কিন্তু শোল্ডার পেন হতেই পারে, হবে না এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, সেগুলো খুব মানে, হ্যাঁ হবে, অতদিন বেঁচে থাকবে কিনা আদৌ সন্দেহ। ঠিক আছে, তো এবার সিস্টেমিক সাইন কি কি হবে? সাইন সিমটমস, হ্যাঁ, ইনক্রিজ টেম্পারেচার হতে পারে। ঠিক আছে, ডিউ টু there is tachycardia, tachypnea। ঠিক আছে, decrease BP, maybe hypotensive, or patient in shock। ঠিক আছে, tachycardia, increase pulse rate হবে। ঠিক আছে, মেনলি পেশেন্ট ইন আ শক। হ্যাঁ, পেপটিক পারফোরেশন যদি থাকে তো পেশেন্ট ইন আ শক। সবসময় শকে থাকবে এরকম নয়, বা লো ব্লাড প্রেশার থাকবে, যদি ঠিক সময় ম্যানেজ না করায় আলটিমেটলি শকে যাবে।
তো হোয়াট আর দ্য স্টেজেস অফ পারফোরেশন? এবার আরেকটা কথা বল, যে সবসময় যদি মনে কর সব ভালো ভিসকাস যা আছে আমাদের যদি পারফোরেট করে, সবসময় কি আমরা গ্যাস আন্ডার ডায়াফ্রাম পাবো? মনে কর অ্যাপেন্ডিকুলার পারফোরেশন, অ্যাপেন্ডিকুলার পারফোরেশন যদি পারফোরেট করে, গ্যাস আন্ডার ডায়াফ্রাম কি পেতে পারে? পাবো না। কেন? বলেছি না মেডিসিনে হয় না বলে কোনো জিনিস নেই। প্রথম কথা, তোর অ্যাপেন্ডিক্স ইজ এ টিবুলার স্ট্রাকচার, লুমেন খুবই ছোট, যতটুকু যদি মনে কর পারফোরেট করে। আর অ্যাপেন্ডিকুলার আর্টারি কি কিরকম আর্টারি? এন্ড আর্টারি। কোথায় থাকে? ফ্রি মার্জিন অফ মেসো অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, তো এন্ড আর্টারিজ যদি হয় তাহলে ইউজুয়ালি কোথায় পারফোরেশন হবে? টিপ। ভেরি গুড, টিপে পারফোরেট করবে। তো লুমেন অনেক ছোট, ঠিক আছে, কেন পারফোরেট করবে টিপে? প্রথমে তো লুমিনাল অবস্ট্রাকশন হবে, ফিকোলিট দিয়ে বা কিছু দিয়ে লুমিনাল অবস্ট্রাকশন, এটা আস্তে আস্তে ইডিমা হবে, ইনফ্লামেশন হবে। তো তারপর কি হবে? এন্ড আর্টারিজ যেহেতু, তো আর্টারিতেও যদি ইনফ্লামেশন হয় তো কি হবে? আর্টারি থ্রম্বোসড হয়ে যাবে, তো এখানে নেক্রোসিস হবে, গ্যাংগ্রিন হবে, দেন পারফোরেট করবে। ঠিক আছে, পারফোরেট করলো, তো ন্যারো লুমেন, খুবই ন্যারো লুমেন, তাতে আর কত এয়ার থাকবে? বললাম তো এন্ড আর্টারিজ দিয়ে সাপ্লাই করে, এন্ড আর্টারিজ দিয়ে সাপ্লাই করে। আর্টারি কোথায় থাকে? অ্যাপেন্ডিকুলার আর্টারি, ফ্রি মার্জিন অফ মেসো অ্যাপেন্ডিক্সে থাকে। ঠিক আছে, হ্যাঁ, তো মেসো অ্যাপেন্ডিক্স দিয়ে আর্টারি এরকম ভাবে যায়। এইদিকে হচ্ছে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, তো মেসো অ্যাপেন্ডিক্স এরকম ভাবে থাকে, তাই তো, এরকম ভাবে ঝোলে, আর আর্টারি এরকম ভাবে থাকে। দিস ইজ মেসো অ্যাপেন্ডিক্স এর ফ্রি মার্জিন। ঠিক আছে, তো এখান দিয়ে আর্টারি আসছে। ঠিক আছে, বোঝা গেল? এবার যদি মনে কর কোথাও লুমিনাল একটা ব্লক হলো, তাহলে কি হবে? এখানে টেনশন উইল ইনক্রিজড, ইন্ট্রালুমিনাল টেনশন ইনক্রিজড হবে। ঠিক আছে, এডিমা হবে, দ্যাট লিড টু ইনফ্লামেশনস। ঠিক আছে, ভাস্কুলার ওয়ালে যা ভেনাস সাপ্লাই আছে সেগুলো কি হবে? এনজর্জ হবে, এডিমা হবে, ইনফ্লামেশন হবে। হ্যাঁ, তো ইনফ্লামেশন হয়ে ইট উইল, পুরো জায়গাটার ইনফ্লামেশন হবে। হ্যাঁ, তো ইনফ্লামেশন হলে আর্টারি যে সাপ্লাই গুলো করবে, এন্ড আর্টারিজ তো সাপ্লাই গুলো হবে, এখানে ওয়ালে সাপ্লাই করছে, এই আর্টারি স্মল আর্টারি গুলো গেট থ্রম্বোসড ডিউ টু ইনফ্লামেশন। তাই তো, তাহলে কি হবে? ব্লাড সাপ্লাই ডিনার্ভেটেড হয়ে যাবে। তো ব্লাড সাপ্লাই কি হবে? ব্লাড সাপ্লাই পাবে না, ব্লাড সাপ্লাই ডিক্রিজড হয়ে যাবে আস্তে আস্তে, তোর ইস্কিমিয়া হবে, নেক্রোটিক প্যাচেস হবে, নেক্রোটিক প্যাচ একটার সাথে আরেকটা প্যাচ কোয়ালেস করে যাবে, গিয়ে গ্যাংগ্রিন হয়ে যাবে, দেন পারফোরেট করে যাবে। বোঝা গেল? এবার এর লুমেনে কতটুকু আর হাওয়া আছে, তো যেটুকু বেরোবে দ্যাট উইল অ্যাসেন্ড আপ। ঠিক আছে, হ্যাঁ, হাওয়া কি হবে? অ্যাসেন্ড করবে, তো সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে গিয়ে অ্যাসেন্ড করবে। তো হাইয়েস্ট পয়েন্ট পেটের ভেতর কোথায়? ডোম অফ ডায়াফ্রাম। ঠিক আছে, তো অ্যাপেন্ডিকুলার লুমেনে অত এয়ার থাকবে না যে ডোম অফ ডায়াফ্রামের নিচে গিয়ে তোর একটা কি হবে? গ্যাস আন্ডার ডায়াফ্রাম তুই এক্সরেতে পাবি। অনেক সময় পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ সময় পাওয়া যায় না, কারণ লুমেনে অনেক কম এয়ার থাকে। বোঝা গেল? কিন্তু অল দ্য সাইন অফ পেরিটোনাইটিস ডেভেলপ করবে। ঠিক আছে,
তো হোয়াট আর দ্য স্টেজেস অফ তোর পেপটিক পেরিটোনাইটিস, পেপটিক পারফোরেশনে যে পেরিটোনাইটিস হবে, হোয়াট আর দ্য স্টেজেস? এক নম্বর হচ্ছে কেমিক্যাল পেরিটোনাইটিস। হোয়াট ইজ কেমিক্যাল পেরিটোনাইটিস? What is chemical peritonitis? পারফোরেট করেছে, হলো ভিসকাস পারফোরেট করেছে, এখানে একটা পারফোরেশন আছে, এখান থেকে যত ইন্টেস্টিনাল সিক্রেশন, জুসেস, বাইল উইল লিক ইন দা অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল পেরিটোনিয়াল ক্যাভিটি। তো কি করবে? পেরিটোনিয়াল ক্যাভিটির যত লিক হবে সেগুলো কি করবে? পেরিটোনিয়ামকে ইরিটেট করবে। তো দ্যাট কজ আইটিস, মানে পেরিটোনাইটিস মানে ইনফ্লামেশন। তো পেরিটোনিয়ামের ইনফ্লামেশন হবে। তো দিস ইজ কল কেমিক্যাল পেরিটোনাইটিস। ঠিক আছে? তো আমাদের হিউম্যান বডিতে সবসময় একটা প্রোটেক্টিভ মেকানিজম থাকে। কোনো কিছু যদি আমাদের ইনফ্লামেশন এই হয়, বাইরে থেকে কোনো কিছু করে, তো আমরা প্রোটেক্ট করার চেষ্টা করি। তো নেক্সট প্রোটেক্টিভ মেকানিজম উইল কাম। সেটা কি হবে? ইনফ্লামেশন তো হলো, ফাইব্রোসিস কেন হবে? কেমিক্যাল পেরিটোনাইটিস, তারপর ফাইব্রোসিস কি হবে? কি হবে? তো পেরিটোনিয়াম রিঅ্যাক্ট করবে। পেরিটোনিয়াম, তুই একটা লোকাল পেরিটোনিয়াম, প্রথমেই তো পুরো পেরিটোনিয়াম ইনভলভ হবে না। যে জায়গাটা মনে কর বাউল লুপ আছে, সেখান থেকে ছোট জায়গায় একটা পেরিটোনিয়ামকে ইরিটেট করবে, দিস কল কেমিক্যাল পেরিটোনাইটিস। এবার সেই জায়গাটা হলো, এবার কি হবে? পুরো পেরিটোনিয়াম কি করবে? পেরিটোনিয়াল রিঅ্যাকশন হবে। হ্যাঁ, পেরিটোনিয়াল রিঅ্যাকশন, পেরিটোনিয়াল রিঅ্যাকশন কি হবে? প্রোটেক্টিভ মেকানিজম কেন পেরিটোনিয়াল রিঅ্যাকশন? এনি আইডিয়া? মনে কর একটা কিছু তোর সিক্রেশন এসছে পেরিটোনিয়ামের মধ্যে, ইন্ট্রাপেরিটোনাল ক্যাভিটিতে। কি কি আসছে? বাউল সিক্রেশন, ঠিক আছে, ডাইজেস্টিভ জুস, বাইল, স্টুল। তো এগুলো কি করবে? পেরিটোনিয়ামকে ইরিটেট করবে। হ্যাঁ, তো পেরিটোনিয়াম তার এগেনস্টে রিঅ্যাকশন দেবে। তোকে একজন চর মারলো, তুই তাকে থোড়ি ছেড়ে দিবি, মিনিমাম একটা চর তো মারবি। হ্যাঁ, তাই তো? মারবি তো? বন্ধুরা একটা দিল ধাক্কা, তুই তাকে গিয়ে কি করবি? মিনিমাম তো ধাক্কা মারবি। তো পেরিটোনিয়াম কি করবে? পেরিটোনিয়াম তোর না, ও কি করবে? সিক্রেশন বাড়িয়ে দেবে। পেরিটোনিয়ামে তো একটা সিক্রেশন হয় সবসময়, পেরিটোনিয়াল একটা 50 to 100 ml সবসময় সিক্রেশন থাকে। এই সিক্রেশন কেন হয়? এনি আইডিয়া? পেরিটোনিয়াল ফ্লুইড কেন সিক্রেট করে সবসময়? এই যে পেরিস্টালসিস হচ্ছে, এই হচ্ছে যাতে ইজিলি গ্লাইড করতে পারে, হ্যাঁ, ফ্রিকশন না হয়, ফ্রিকশন হয়ে কোনো ইনজুরি যাতে না হয়। তো পেরিটোনিয়াম কি করবে? আরো ওর সিক্রেশন বাড়িয়ে দেবে। তো সিক্রেশন বাড়ালে কি হবে? ভেরি গুড, it will dilute the luminal content. luminal content dilute হয়ে যাবে। তো যেই পারফোরেট হলো, কেমিক্যাল পেরিটোনাইটিস হলো, আস্তে আস্তে পেরিটোনিয়াল সিক্রেশন বাড়বে, যাতে যেটুকু বেরিয়েছে সেটুকু ডাইলুট করে দিতে পারে। তো দিস স্টেজ ইজ কল্ড স্টেজ অফ ইলিউশন। স্টেজ অফ ইলিউশন কারণ কি? পেশেন্ট কি করবে? প্রথমে একটু পেট ব্যথা হলো, এই হলো, ইরিটেশন হচ্ছে, হ্যাঁ,
তারপর পেরিটোনিয়াল সিক্রেশন বেড়ে গেল, কিছুক্ষণ পরে ও ডাইলিউট করে, তো পেন রিডিউস হয়ে যাবে, অ্যাপারেন্টলি পেশেন্ট ফিল করবে বেটার আছে, এই আছে, ঠিক আছে, কারণ স্টেজ অফ পেরিটোনিয়াল রিঅ্যাকশন বা স্টেজ অফ ইলিউশন চলে এসেছে। তারপর কি হবে, কিন্তু অলরেডি তো বাউল ওয়ালে পারফোরেশন আছে, ওখান দিয়ে তো কন্টিনিউয়াস সিক্রেশন বেরিয়েই যাবে, ও তো থামবে না যতক্ষণ না পারফোরেশন বড় না হলো, ওখান দিয়ে তো ইন্ট্রালুমিনাল প্রেসার তো আছে, হ্যাঁ, তো ইন্ট্রালুমিনাল প্রেসার এর জন্য বাউল থেকে যা সিক্রেশন হবে সব তো বেরোবে, পেশেন্ট তো খাবেও, পেশেন্ট তো বুঝতে পারছে না পারফোরেশন হয়েছে, তাকে এনপিও থাকতে হবে, ও তো খেয়ে যাবে, বাড়ির লোক আরো খাইয়ে দেবে ভালো করে, খেলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, তো আরো বেরোবে, তারপর কি হবে, এই যে যত বেরোচ্ছে, হ্যাঁ, তো কি করে সারাউন্ডিং গাট লুপকেও ইরিটেট করবে, পুরো পেরিটোনিয়ামকে ইরিটেট করবে, ঠিক আছে, হ্যাঁ, গাট লুপকে ইরিটেট করলে কি হবে, পেরিস্টালসিস কি হবে, আস্তে আস্তে স্লাগিশ হতে শুরু করবে, হ্যাঁ, তাই না, ওটিতে দেখেছিস তো বাউল লুপকে যদি তুই একটু বেশি ম্যানিপুলেট করি পেরিস্টালসিস দেখ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তো পেরিটোনিয়াল তাহলে কি হবে, আরো আসবে, এবং ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হবে, গাটের যদি পেরিস্টালসিস আস্তে কমে যায়, তো ব্যাকটেরিয়াল ফ্লোরা উইল পলিফারেট, নর্মাল যে মানে তোর গাট হোমিওস্ট্যাসিস ছিল সেগুলো আস্তে আস্তে ডিরেঞ্জড হয়ে যাবে, তাহলে প্যাথোলজিক ব্যাকটেরিয়া আরো গ্রো করা শুরু করবে, কমেন্সাল যেগুলো ছিল, হ্যাঁ, যেগুলো প্রোটেক্টিভ ব্যাকটেরিয়া তার তুলনায় প্যাথোজেনিক ব্যাকটেরিয়া উইল গ্রো অ্যান্ড ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন উইল অকার, অ্যান্ড ব্যাকটেরিয়া যদি ট্রান্সলোকেট করে এবং পেরিটোনিয়াল সিক্রেশনের মধ্যে চলে আসে, তাহলে কি হবে, লিড টু স্টেজ 3 কল ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। সবসময় চাইবে আরো ফ্লুইড সিক্রেট করতে, যাতে যতখানি বেরোচ্ছে ততখানিকে আরো ডাইলিউট করে দিতে পারে, বোঝা গেল, তো ইটস উইল গো অন, তাহলে ইন্ট্রা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, ইন্ট্রাপেরিটোনিয়াল ক্যাভিটিতে হিউজ ফ্লুইড কালেকশন হবে, এক তো ভেতর থেকে বেরোচ্ছে, আর পেরিটোনিয়াম আরো সিক্রেট করছে, যত সিক্রেট করছে তাহলে কি হবে, অ্যাসাইটিস না, ইট সিমস লাইক অ্যাসাইটিস, তবে তুই অ্যাসাইটিসের মতো করতে পারবি, বুঝতে পারবি না, কারণ কি হবে, পেরিটোনিয়াম ইরিটেট হয়ে রয়েছে, তো এর উপরে পেরিটোনিয়ামের উপরে যে মাসল আছে, মাসল গার্ডিং হবে, মাসল স্প্যাজমে চলে যাবে ইনফ্লামেশনের জন্য, তো সিমস লাইক কার্ডবোর্ড রিজিড, অ্যাবডোমিনাল গার্ডিং বা কার্ডবোর্ড রিজিড, টেন্স, একদম রিজিড অ্যাবডোমেন তুই দেখতে পাবি, ঠিক আছে, হ্যাঁ, তুই অ্যাসাইটিস এর মতো, অ্যাসাইটিস যেমন আমরা একদিকে হাত দিয়ে আরেকদিকে ট্যাপ করলে ফ্লুইড ফিল বুঝতে পারি, তুই বুঝতে পারবি, কারণ পুরো মাসেল পুরো স্প্যাজমে থাকবে, কারণ তার নিচের পেরিটোনিয়াম ইনফ্লেমড হয়ে রয়েছে, ঠিক আছে, প্যারাইটাল পেরিটোনিয়াম সাপ্লাইড বাই দ্য সোমাটিক নার্ভ, ঠিক আছে, এন্ড ইউ ফিল দ্য পেইন, বোঝা গেল, বুঝতে পারলি, তো কেন পেশেন্ট শকে যায়, এরকম পেশেন্ট কেন শকে যায়, তো এতখানি বুঝিয়ে বললাম থেকে, ফ্লুইড লস হচ্ছে কি করে, ফ্লুইড থার্ড স্পেসিং হচ্ছে, ইন্ট্রাভাস্কুলার অ্যান্ড এক্সট্রাভাস্কুলার আর ইন্টারস্টিশিয়াল, এটা হচ্ছে সেল, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড, ঠিক আছে, এইতে ফ্লুইড ব্যালেন্স করে, কিন্তু যদি ফ্লুইড কোনোভাবে এই তিনটে জায়গার বাইরে বেরিয়ে যায়, তাহলে সেই ফ্লুইড বডিতে এক্সচেঞ্জ আর হয় না, দ্যাট ইজ কল্ড থার্ড স্পেসিং অফ ফ্লুইড, ঠিক আছে, তো ইন্ট্রাপেরিটোনিয়াল এই যে ফ্লুইড আছে, এটা তো আবার অ্যাবজর্ব হয়ে সিস্টেমে চলে যাবে না, ইটস আ ডার্টি ফ্লুইড, এটা ওখানেই থাকবে, হ্যাঁ, ইন্ট্রাপেরিটোনিয়াল ফ্লুইড থাকবে এবং অ্যাবডোমিনাল ডিসটেনশন বাড়বে, ঠিক আছে, এর মধ্যে কি আছে, গ্যাস্ট্রিক সিক্রেশন, বাইল, স্টুল সব আছে, তো এখান থেকে ফ্লুইড অ্যাবজর্ব হবে না, আর কেন হবে না, পেরিটোনিয়াম ইজ অলরেডি ইনফ্লেমড, ও তো অ্যাবজর্ব করতে পারবে না, সিক্রেট করতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে, বোঝা গেল, তো দিস ইজ
ফর দিস রিজন ফ্লুইড লস অকার্স। ঠিক আছে, হিউজ ডেফিসিট অফ ফ্লুইড থাকবে। আমরা অনেক যখন অপারেট করি, কোনো পারফোরেশন অপারেট করি, 2 থেকে 3 লিটার থেকে 5 লিটার ফ্লুইড বেরোয়। ঠিক আছে, এখন পেশেন্টটার যা গিয়ে দেখবি তার হিউজ ফ্লুইড লস আছে, তার সঙ্গে ক্রিয়েটিনিন 4 হয়ে রয়েছে। কারণ কি? একেআই ডেভেলপ করে গেছে, কারণ তোর ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড নেই, কিডনিতে যাচ্ছে না, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে গেছে, তো ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। বোঝা গেল? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে। বুঝতে পারলি? তো দিস ইজ কল পারফোরেশন পেরিটোনাইটিস। ম্যানেজমেন্ট কি করব? আমি এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি করব। এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি কি করবো? পেট কাটবো, মিডলাইন ইনসিশন দেবো, পেট কাটবো, গিয়ে ভালো করে লাভাজ দেবো, ফাইন্ড আউট করবো কোথায় পারফোরেশন আছে। সেই পারফোরেশন আমি, যদি গ্যাস্ট্রিক পারফোরেশন থাকে তো আমি প্রাইমারি সুচার করে দেবো, প্রাইমারি রিপেয়ার করে দেবো। যদি ইন্টেস্টিনাল পারফোরেশন থাকে তাহলে সেক্ষেত্রে আমি কি করব? আমার হাতে দুটো অপশন আছে। যদি পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল থাকে, যে পারফোরেশন হয়েছে নিয়ে চলে এসছে তাড়াতাড়ি, হেমোডাইনামিক স্টেবল অ্যান্ড নিজেদের মধ্যে কথা বলিস না, আজ গার্লফ্রেন্ড আসেনি আর ওর সাথে বসে বসে কথা বলছিস। হেমোডাইনামিক স্টেবল যদি শোন, কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস কর। হিমোডাইনামিক্যালি, হ্যাঁ কি জিজ্ঞেস করছিস? ঠিক, হ্যাঁ বার করা যায় তো। আমরা অনেক সময় তোর বার করি, বলছি তোর এটা বলে নি, তারপর আমি বলছি। মনে কর পেশেন্ট ইন্টেস্টিনাল পারফোরেশন আছে, তাহলে আমরা কি করি অনেক সময়, যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে আর নিউট্রিশনালি স্টেবল থাকে, তো আমরা অনেক সময়, এবং স্মল পারফোরেশন হয়, কন্টামিনেশন লেস হয়। কন্টামিনেশন মানে যেখান থেকে পারফোরেট করেছে লোকালাইজড একটু কন্টামিনেশন আছে, পুরো জেনারেলাইজড পেরিটোনাইটিস ডেভেলপ করেনি, সারা পেট জুড়ে ছড়িয়ে পড়েনি, সামান্য জায়গায় আছে, তো আমরা অনেক সময় প্রাইমারি রিপেয়ার করে দিই এই পেশেন্টের, রিপেয়ার করে চলে আসে। কিন্তু যদি পেশেন্ট হিমোডাইনামিক আনস্টেবল আছে, ব্লাড প্রেশার অনেক কম, হাইপোটেনসিভ আছে, ঠিক আছে, ম্যাল নিউট্রিশনে আছে 3-4 দিন ধরে, যেমন এই পেশেন্ট ম্যাল নিউট্রিশনে আছে, অ্যালবুমিন লেস দেন 3.5, ঠিক আছে, হিমোগ্লোবিন কম, একে আমরা প্রাইমারি রিপেয়ার করি না, একে আমরা কি করি? স্টোমা করে দিই। মানে কি? যে জায়গাটা পারফোরেট করেছে সেটা রিপেয়ার করি, অনেক সময় রিপেয়ার করি, এবং তার ডিস্টালি আমি স্টোমা করে দিই, সেখান দিয়ে স্টুল ব্যাগে কালেক্ট হয়, স্টোমা ব্যাগে, ঠিক আছে, হ্যাঁ, যাতে বাইপাস করে দিলাম, ঠিক আছে। যদি খুব ডিস্টালি পারফোরেশন করে তাহলে তার প্রক্সিমালি স্টোমা করে দিই, ঠিক আছে। 3-4 মাস 6 মাস পরে আবার অ্যালিওস্টমি টেক ডাউন করে আবার ঢুকিয়ে দিই, ঠিক আছে, যখন পেশেন্ট আবার নর্মাল হয়ে যাবে। বোঝা গেল? যদি আনস্টেবল পেশেন্ট থাকে, হিমোগ্লোবিন কম থাকে, প্রাইমারি রিপেয়ার করলে আবার লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ হিল করবে না। বোঝা গেল? এবার তোর প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, এবার কি করি? এবার মনে কর পেশেন্ট ভীষণ সিক, ওটিতে তুললেই মরে যাবে, এক্ষুনি মরে যাবে, তাকে আমরা কি করি? ইউএসজি গাইডেড আমরা ড্রেন ঢুকিয়ে দিই, বা এমনি এরকম ব্লাইন্ডও ড্রেন ঢুকিয়ে দিয়েছি, অনেক সময় ব্লাইন্ড ইনসিশন দিয়ে ড্রেন ঢুকিয়ে দিয়েছি। ড্রেন ঢুকিয়ে দিলে কি হবে? যেটুকু কালেকশন আছে সেটা ড্রেন হয়ে যাবে, আর যেটুকু কালেকশন বেরোবে সেটাও ড্রেন হয়ে যাবে, তো পেরিটোনিয়াল ইরিটেশন অনেকটা কমে যাবে। সোর্স তো তুই রিমুভ করতে পারলি না, পারফোরেশন আছে, টেম্পোরারি রিলিফ 3 রকমের রিলিফ হয়। 1 নম্বর হচ্ছে টেম্পোরারি, কি পারফোরেশন আছে, যেটুকু লিক করছে সেটুকু ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে, বোঝা গেল? হ্যাঁ, তাহলে কি হলো?
অ্যাবডোমিনাল ডিস্টেনশন অনেক রিডিউস হয়ে গেল। রেসপিরেটরি যে ডিস্ট্রেসটা হচ্ছিল যে ডিস্টেনশনের জন্য, হ্যাঁ, ডায়াফ্রাম ওপরে উঠে রয়েছে, রেসপিরেটরি ডিস্ট্রেস কমে যাবে। সাডেন এই রেসপিরেটরি ডিস্ট্রেসে সাডেন কার্ডিয়াক অ্যাটাক হয়ে যেতে পারে। ঠিক আছে, নেক্সট কি, তুই অনেকখানি যে ফ্লুইড যে বার করে দিলি, তার সঙ্গে কি স্টুল আছে, ব্যাকটেরিয়াল লোড আছে, অনেকটা ব্যাকটেরিয়াল লোড কমে গেল। এবার তুই অ্যান্টিবায়োটিক দিয়ে ফ্লুইড দিয়ে তুই যতটুকু লস হচ্ছে সেটুকু তুই রিপ্লেনিশ করতে পারিস, ব্লাড প্রোডাক্ট দিয়ে, ফ্লুইড দিয়ে, ক্রিস্টালাইটস দিয়ে। বোঝা গেল? এবং তাতে কি হয়, তুই কিছুটা টাইম বাই করতে পারবি। বোঝা গেল? সঙ্গে সঙ্গে পেশেন্টকে ওটি না করতে পেরে কিছুটা টাইম, ওর ভাইটাল স্টেবিলাইজ হয়ে গেল, হ্যাঁ, ব্লাড প্রোডাক্ট সব কিছু তুই হাতে পেয়ে গেলি। হ্যাঁ, একদম এমার্জেন্ট অপারেশন না করে তুই টাইম বাই করার জন্য, বা খুব খারাপ হিমোডাইনামিক আনস্টেবল পেশেন্ট আছে তার জন্য তুই একটা ব্রেন ঢুকিয়ে দিয়ে লাভাজ করে দিবি। বোঝা গেল? কিন্তু দিট ইজ নট দ্য পার্মানেন্ট সলিউশন, ইটস আ টেম্পোরারি, ফিউ আওয়ার্স, 4 to 6 আওয়ার বা ওভারনাইট তুই একটা টাইম বাই করবি, যে আজকে রাত্রিরে এসছে, খুব খারাপ পেশেন্ট যেই করে দিলি, কালকে সকালে অপারেট করলি, ততক্ষণে পেশেন্টটা হিমোডাইনামিক্যালি একটুখানি বেটার জায়গায় চলে গেল। কিন্তু সোর্স যদি তুই ঠিক না করিস, ও কখনই পুরো তোর ঠিক হবে। ঠিক আছে, এবার মনে কর ছোট একটা পারফোরেশন, খুবই ছোট পারফোরেশন, লোকালাইজ কালেকশন হয়ে রয়েছে, তাহলে কি হবে? তো অনেক সময় কি হয়, ওমেন্টাম কল পুলিশম্যান অফ অ্যাবডোমেন। তো ওমেন্টাম কি করে, ওখানে গিয়ে চিপকে যায় এবং পারফোরেট সিল করে, দিস কল সিল্ড অফ পারফোরেশন। সিল্ড অফ পারফোরেশন, ঠিক আছে, পারফোরেশন সিল্ড অফ হয়ে যায়। বুঝেছিস? তুই ইনিশিয়ালি হয়তো কিছুটা পেরিটোনিটিস হয়েছিল, একটু অবস্ট্রাকশন, তুই এক্সরে করলি, স্লাইড লিচিং, তোর একটা চাঙ্ক অফ এয়ার আছে, একটু একটা দুটো লুপ, তোর এয়ার ফ্লুইড লেভেল ভিজিবল, অবস্ট্রাকশন ছিল, নন প্যাসেজ অফ স্টুল অ্যান্ড ফ্লেটাস আছে, কিছুদিন অ্যান্টিবায়োটিক দিলি, কিছুদিন পর দেখবি পেশেন্টের আর কোনো কমপ্লেন নেই, পেরিটোনিটিস ঠিক হয়ে গেছে, পেট ব্যথা নেই, ভমিটিং নেই, ও স্টুল পাস করছে, এই করছে, তো পারফোরেশন সিল্ড অফ হয়ে গেছে। বোঝা গেল? অনেক অ্যাপেন্ডিকুলার পারফোরেশন এমন সিল্ড অফ হয়ে যায়। বোঝা গেল? দিস কল সিল্ড অফ পারফোরেশন। পারফোরেশন পেরিটোনিটিস এইটুকু জানলেই যথেষ্ট। হোয়াট ইজ চিলার-ডিলি সিনড্রোম বলেছি, ট্রাঙ্গাস কলন যদি ইন্টারস্পোজড হয়ে থাকে তোর ডায়াফ্রাম এন্ড লিভারের মধ্যে, স্কল। তো হোয়াট ইজ দিস? কি করে অবস্ট্রাকশন বুঝবো, কোথায় অবস্ট্রাকশন আছে বুঝবো? Obstruction can be occur in large bowel, obstruction can occur in small bowel, obstruction can occur in between large and small bowel. কোথায় আছে কি করে লার্জ বাউল অবস্ট্রাকশন হবে? লার্জ বাউলের কোথায় অবস্ট্রাকশন হবে? কি করে দেখে চিনবো যে whether it is small bowel or it is large bowel? এখানে এত গরম না, পড়ানো যায় না, লাগে না, অন্য জায়গায় ক্লাস অ্যারেঞ্জ করার চেষ্টা করতো, অন্য কোনো জায়গায়। এলটি কি বড় জায়গা? অনেক বড়, ওখানে এইভাবে পড়ানো যাবে লিখে? এই বড় তার আছে, ঠিক আছে, ওখানেই করবি। কিন্তু ওখানে তোরা দূরে দূরে থাকিস, তো দূরে থাকলে কি হয়, তোরা কি বদমাইশি করছিস আমি দেখতে পাই না, কার সাথে কথা বলছিস, কি করছিস, এটাই সমস্যা। ওদের এসি আছে, ওতে এই আছে, ঠিক আছে, ওতে এই কর, ঠিক আছে। কি করে গার্ড লুপ বুঝবো?
whether it is small intestine, whether it is large intestine. আগের দিন তো বলেছি, বল। হ্যাঁ, হস্টেশনের কি দেখে? হ্যাঁ, 1 নম্বর হচ্ছে লার্জ বাউল, হচ্ছে পেরিফেরাল লোকেটেড। ঠিক আছে, ঠিক আছে। স্মল বাউল সেন্ট্রালি লোকেটেড, একটা ডিফারেন্সিয়েশন। আর হ্যাঁ, অস্ট্রেশন আর স্মল বাউলে কি থাকবে? What is plica circularis? Plica circularis or valvuli conniventis. What is plica circularis or valvuli conniventis? এগুলো কি? এগুলো হস্টেশন। Plica circularis are nothing but submucosal elevation due to submucosal prominence. এবং কিরকম থাকে Plica circularis? এই যদি বাউল ওয়াল হয়, নির্দিষ্ট ডিস্টেন্স বরাবর কমপ্লিট রিং থাকবে এরকম। ঠিক আছে, দিস কল Plica circularis and is a feature of small bowel। ঠিক আছে, জেজুনামে কি থাকে? Plica circularis is more prominent or most prominent, in most prominent। ঠিক আছে, in jejunum it is most prominent। এবং আস্তে আস্তে যত ডিস্টালি যায়, যত ডিস্টালি মানে the proximal ileum and distal ileum, it is Plica circularis is less prominent in proximal ileum। ঠিক আছে, and distal ileum is near absent, so distal ileum is called featureless, no feature। ঠিক আছে, distal ileum is featureless। তো আমি এখানে দেখতে পাবো, দেখ এইখানে দেখ, এই ওপরের যে লুপটা আছে এয়ার ফ্লুইড লেভেল, এখানে কত প্রমিনেন্ট দেখতে পাচ্ছিস তো? এগুলো এই লুপটাতেও প্রমিনেন্ট আছে। এই লুপটাতে কত প্রমিনেন্ট আছে। ঠিক আছে, এর পরের লুপগুলো দেখ, এই লুপটাতে অত প্রমিনেন্ট নেই, এই লুপটে অত প্রমিনেন্ট নেই। ঠিক আছে, এইখানে দেখ, এই লুপে প্রমিনেন্ট আছে, এই লুপগুলো অত প্রমিনেন্ট নেই, যতখানি এটা প্রমিনেন্ট বা এটা প্রমিনেন্ট বা এটা প্রমিনেন্ট। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? বুঝতে পারছিস নাকি বুঝতে পারছিস না? এইখানে একটা লুপ আছে, দেখ এইখানে একটা লুপ আছে। তো এগুলো কি? এয়ার ফ্লুইড লেভেল। ঠিক আছে, তাহলে জেজুনামে Plica circularis প্রমিনেন্ট, যত ডিস্টালি যাবে লেস প্রমিনেন্ট হবে, and টার্মিনাল ইলিয়াম বা ডিস্টাল ইলিয়াম ইজ ফিচারলেস। এবার হচ্ছে লার্জ বাউল। লার্জ বাউল কি করে বুঝবো?
হস্টেশন আছে, হস্টেশনের সাথে প্লাইকা সার্কুলারিস ডিফারেন্সটা কি হবে? হস্টেশন কেন হয়? হ্যাঁ হ্যাঁ, এবার স্মল স্মল বাউলে কি থাকে? স্মল বাউলে এটা যদি লুমেন হয়, এটা হচ্ছে সার্কুলার লেয়ার, এর বাইরে থাকবে এটা হচ্ছে ইনার সার্কুলার, এটা হচ্ছে আউটার লংগিচুডিনাল। ঠিক আছে, কভারিং হোল অফ দ্য ওয়াল অফ স্মল বাউল, ইউনিফর্মলি কভার। ঠিক আছে, বোঝা গেল? এবার যখন ডিস্টাল ইলিয়াম এসে তোর কোথায় মিশছে? ইলিওসিকাল ভালভ দিয়ে। সিকাম হচ্ছে তো লংগিচুডিনাল যে মাসেল লেয়ার দ্যাট লিডস টু কি করে? কি করে? টিনিয়া করে। লংগিচুডিনাল মাসেল লেয়ার কমপ্লিট ওয়ালকে কভার করে না, তিনটে লংগিচুডিনাল টিনিয়া করে, যেটা সিকাম থেকে পুরো রেক্টোসিগময়েড পর্যন্ত এক্সটেন্ডেড থাকে। ঠিক আছে, তো টিনিয়া কোথা থেকে এক্সটেন্ড থাকে? ফ্রম বেস অফ দ্য সিকাম, বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স থেকে, বেস অফ দ্য সিকাম বলছি, বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স থেকে রেট্রোসিগময়েড জাংশন পর্যন্ত তোর এক্সটেন্ডেড থাকে। ঠিক আছে, টিনিয়ার নমেনক্লেচার, টিনিয়ার যে নামকরণ গুলো হয়েছে, টিনিয়া মেসোকলিকা, টিনিয়া অ্যালবা, টিনিয়া ওমেন্টালিস। ঠিক আছে, এই তিনটে কিভাবে হয়েছে? এদের ডিসপোজিশন ইন ট্রান্সভার্স কোলন, কারণ এই ট্রান্সভার্স কোলনে এগুলো মোস্ট প্রমিনেন্ট। হ্যাঁ, ওই একই ডিসপোজিশনে তোর অ্যাসেন্ডিং কোলন এন্ড ডিসেন্ডিং কোলনে থাকে না, ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যায়, কিন্তু ট্রান্সভার্স কোলনে ওইভাবে থাকে। তো এই লংগিচুডিনাল যে মাসেল আছে সেগুলো এরকম তিনটে ব্যান্ড অফ মাসেল তৈরি করে, পুরো ওয়ালকে কভার করে না। এটা হচ্ছে ইনার সার্কুলার লেয়ার, আর এখানে তোর তিনটে টিনিয়া আছে এরকম ভাবে। তাহলে যখন সার্কুলার মাসেল কন্ট্রাক্ট করছে এবং লংগিচুডাল মাসেল কন্ট্রাক্ট করছে, যে জায়গাগুলো টিনিয়া নেই তো সেগুলো কি হবে? কজিং আউট পাউচিং, স্লাইড আউট পাউচিং হবে। তো যখন তুই কোলন দেখবি তো দেখবি এরকম ভাবে টিনিয়া আছে, আর তোর দুটো টিনিয়ার মাঝে মাঝে একটু একটু ওয়াল গুলো একটু আউট পাউচিং মতো আছে। তো দ্যাট ইজ কল হস্টা। তো ইট ইজ নট আ কমপ্লিট রিং, কমপ্লিট এরকম থাকবে না। তো যখন তুই এন্ড অন ভিউতে দেখবি, সামনে থেকে দেখবি, তো কোনোটা একটা এরকম থাকবে, কোনোটা এরকম থাকবে, কোনোটা এরকম আছে, কোনোটা এদিকে আছে। ইট ইজ নট ওয়েল অ্যারেঞ্জড, সিমেট্রিক্যালি অ্যারেঞ্জড লাইক আ সার্কুলারিস। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ নট আ কমপ্লিট রিং। এটা কমপ্লিট রিং এরকম এরকম আছে, কমপ্লিট রিং এর মতো হবে না। তো বোঝা গেল? তাহলে এক নম্বর হচ্ছে লার্জ বাউল পেরিফেরি থাকবে, স্মল বাউল সেন্ট্রালি থাকবে, স্মল বাউলের মধ্যে লাইকা সার্কুলারিস থাকবে। ইট ইজ কমপ্লিট সি শেপেড রিং বা কমপ্লিট রিং। হস্টা ইজ নট আ কমপ্লিট রিং, and hosta arranged in different direction. হ্যাঁ, বোঝা গেল? তো একটা পেশেন্ট যদি অবস্ট্রাকশন নিয়ে আসে তাহলে আমি কি দেখবো? there is a step ladder pattern, step ladder pattern। হ্যাঁ, একটা এয়ার ফ্লুইড লেভেল আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে, পাঁচটা আছে। ঠিক আছে, তাহলে অবস্ট্রাকশন আছে। কোথায় অবস্ট্রাকশন আছে?
স্মল বাউলে অবস্ট্রাকশন আছে, স্মল বাউলের কোথাও নাও হয়তো ইলিওসিক্যাল জাংশনে আছে বা স্মল বাউলের প্রক্সিমালি কোথাও অবস্ট্রাকশন আছে, তো প্রক্সিমাল যে স্মল বাউল থাকবে দ্যাট উইল ডাইলেট। হ্যাঁ, এবার যদি কোনো লার্জ বাউলে অবস্ট্রাকশন থাকে, আমার সিগময়েডে অবস্ট্রাকশন আছে, সিগময়েডে অবস্ট্রাকশন থাকে, তাহলে কি হবে? ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন সব ডিসটেন্ডেড থাকবে। বোঝা গেল? যদি স্মল বাউলে বা স্মল বাউল লার্জ বাউল জাংশনে যদি অবস্ট্রাকশন থাকে, তাহলে লার্জ বাউল কোলাপস থাকবে আর শুধু প্রক্সিমাল স্মল বাউল ডাইলেটেড থাকবে। যে বাউলের যেখানে অবস্ট্রাকশন থাকবে তার প্রক্সিমাল পার্ট ডাইলেটেড থাকবে, আর সেটা এয়ার ফ্লুইড লেভেলে দেখা যাবে, আর তার ডিস্টাল যে জায়গাটা সেগুলো কি থাকবে? কোলাপস থাকবে। বোঝা গেল? কিছুই দেখা যাবে না। তো এবার আমি কি করে বুঝবো যে লার্জ বাউল অবস্ট্রাকশন আছে না স্মল বাউল অবস্ট্রাকশন আছে? এক তো বলে দিলাম হস্কা আছে, লার্জ বাউল পেরিফেরালি থাকে, আর আমি সবসময় সিকাল ডাইলেটেশন দেখব। যদি সিকাম ইজ ডাইলেটেড তো লার্জ বাউল অবস্ট্রাকশন আছে, সিকাম ইজ কোলাপসড দেন স্মল বাউল অবস্ট্রাকশন আছে। বোঝা গেল? হ্যাঁ, এবার সিকাম কতখানি যদি নর্মালি কতখানি থেকে বেশি হলে আমি বলবো যে অবস্ট্রাকশন আছে, কতখানি থেকে বেশি ডাইলেটেড হলে জানিস? there is a mnemonic, লার্জ স্মল বাউল কতখানি হলে, লার্জ বাউল কতখানি হলে, আর সিকাম কতখানি হলে, জানিস? জেনে আসবে এরপর একদিন। ঠিক আছে, দিস ইজ কল অবস্ট্রাকশন। অবস্ট্রাকশনের ম্যানেজমেন্ট কি? সিমিলার দেন পারফোরেশন, শুধু আমি অবস্ট্রাকশনে আই ক্যান গিভ or I can wait for 24 to 48 hours। ঠিক আছে, যে অবস্ট্রাকশন রিলিভ হচ্ছে কিনা, ফ্লুইড দেবো, অ্যান্টিবায়োটিক দেবো, সবকিছু দেবো, যেভাবে রিসাসিয়েট করছি সেরকমভাবেই করবো। যদি অবস্ট্রাকশন রিলিভ হয়ে যায় তাহলে আমরা আর ওটি করবো না, যদি অবস্ট্রাকশন রিলিভ না হয় দেন আমরা এক্সপ্লোরি ল্যাবরেটরি করবো। বোঝা গেল? হোয়াট ইজ দিস? হ্যাঁ, ভলভুলাস কি করে চিনবো আমি? এটা কি শেপ? কফি বিন শেপ। ঠিক আছে, এটা আমি এক্স-রে করেছি, কফি বিন শেপ। ঠিক আছে, আর এটা কি? হ্যাঁ, এনেমা দিয়েছি, কিন্তু জিনিসটা কি? ডায়াগনোসিস। এটা কি আর এটা কি? ভলভুলাসে কি হয়? হোয়াট ইজ ক্লোজ লুপ অবস্ট্রাকশন? ক্লোজ লুপ অবস্ট্রাকশন কাকে বলে? হ্যাঁ, যদি অবস্ট্রাকশন এরকম ভাবে হয়, ইজ এ পয়েন্ট অফ ট্রানজিশন আছে। ঠিক আছে, হ্যাঁ, যদি মনে করেন লার্জ বাউল, এরকম লার্জ বাউল আছে, আর ভাল লাগছে না, না কি রে, আর ভাল লাগছে না, না বল। স্মল বাউল আছে, মনে কর সাপোজ এখানেই একদিন এক্সটেন্ডেড হেমিকোলেক্টমি হলো, এই স্প্লেনিক ফ্লেক্সের অবস্ট্রাকশন ছিল। ঠিক আছে,
এখান দিয়ে স্মল বাউল গেছে, ঠিক আছে। এবার যদি আইসিভি জাংশন মানে পেটেন্ট হয়, মানে আইসিভি ভালভ যদি প্যাচুলাস না থাকে, মানে পেটেন্ট থাকে। পেটেন্ট মানে কি, ও টার্মিনাল ইলিয়াম থেকে ফ্লুইড অ্যান্ড ফুড পার্টিকেলস সিকামে যাবে, কিন্তু সিকাম থেকে কোনো জিনিস রিগার্জিটেট করবে না টার্মিনাল ইলিয়াম। তো দিস কল পেটেন্ট। তাহলে কি হবে, এইখানে অবস্ট্রাকশন আছে, এখানে কোনো জিনিস রিগার্জিটেট করছে না, তাহলে এই এটা কি হয়ে গেল, কি হয়ে গেল, এখানে ক্লোজ লুপ অবস্ট্রাকশনের মতো হয়ে গেল। তো দু জায়গায় তোর বন্ধ আছে, এইদিকে পেটেন্ট আছে আর এইদিকে সামনের দিকে কিছু যাচ্ছে না, তো দ্যাট ইজ অলসো ক্লোজ লুপ অবস্ট্রাকশন। তো কি হবে, এই আরো ডিস্টেন্ট হবে, যত সিক্রেশন ভেতরে হবে আরো ডিস্টেন্ট, সিকাম ডিস্টেন্ডেড হবে। সিকামের ডায়ামিটার সবচেয়ে বেশি, বাউলে লার্জ বাউলের মধ্যে সবচেয়ে ডায়ামিটার কি সিকামে বেশি, হ্যাঁ। তো সিকামের ডায়ামিটার সবচেয়ে বেশি, ওয়ার্ল্ড উইল বি থিন, তো একটু প্রেসার বাড়লেই ও কেন উইথস্ট্যান্ড করতে পারবে না, ইট উইল পারফোরেট, ঠিক আছে। তো ক্লোজ লুপ অবস্ট্রাকশনে চান্স অফ পারফোরেশন ইজ মোর, ঠিক আছে। যদি এরকম পয়েন্ট অফ ট্রানজিশন হয় তাহলে কি হবে, এখানে এরকম ভাবে প্যাচের মতো ঘুরে গেছে, তাহলে কি হবে, ব্লাড সাপ্লাই উইক 90 ডিগ্রি রোটেট করলো, সরি 180 ডিগ্রি রোটেট করলো, ভেনাস সাপ্লাই, লিম্ফ্যাটিক সাপ্লাই কাট অফ হয়ে যাবে, তো বাউল ওয়াল ইডিমা হবে। বাউল যত ইডিমা হবে আরো কি হবে, ইডিমা হবে, তো ইট উইল মোর ওয়েটি, তো যত ওয়েট বেশি হবে ও আরো রোটেট করতে চাইবে, আরো 180 ডিগ্রি রোটেট, মানে টোটাল 360 ডিগ্রি রোটেশন হলো, তাহলে আর্টেরিয়াল সাপ্লাই কাট অফ হয়ে যাবে। আর্টেরিয়াল সাপ্লাই কাট অফ হয়ে গেলে কি হবে, ইসকেমিক চেঞ্জেস শুরু হবে, গ্যাংগ্রিন হবে, দেন পারফোরেট করে যাবে, ঠিক আছে। তো দিস ইজ কল সিগময়েড ভলভুলাস, ইট ইজ এন এক্স-রে ফাইন্ডিং। আর বেরিয়াম করলে কিরকম লাগবে, বেরিয়াম, আমার বেরিয়াম এনেমা দিয়েছি, পার রেক্টালি বেরিয়াম এনেমা দিয়েছি, তো এটাকে বলে কি, বার্ট বিগ অ্যাপিয়ারেন্স। তো এনেমা কি হবে, এনেমা তুই এখান থেকে দিলি, এনেমা দিলি রেকটাম থেকে, এনেমা দিলি, এনেমা এখান দিয়ে এসে এইখানে কি আটকে যাবে, ও আর যেতে পারবে না, কারণ ওখানে অলরেডি অবস্ট্রাকশন হয়ে রয়েছে, ট্রানজিশন আছে পয়েন্ট, তো আর যেতে পারবে না। তাহলে কি হবে, এখান দিয়ে এনেমা দিয়েছি এই যে, তো কি হবে, এরকম মনে হবে একটা বার্ড বিকের মতো, এনেমা আর ওই পয়েন্ট অফ ট্রানজিশনের ক্রস করতে পারবে, তো সিমস লাইক বার্ড বিক। আর এটা ডাইলেটেড লুপ, এটা যখন তুই এক্স-রে করছিস, সিগময়েড ভলভুলাসে দু রকম ফিল্ম দিতে পারে, একটা হচ্ছে এক্স-রে ফিল্ম, একটা হচ্ছে বেরিয়াম এনেমার, ঠিক আছে। তো এইখানে দেখ ডিস্টেন্ডেড বাউলটা দেখা যাচ্ছে, শ্যাডো আছে, ঠিক আছে। তো এটা যেন ভুল না, এখানেও তাই, ইজ দা সিগময়েড ভলভুলাস, ঠিক আছে। তো আজকে বেরিয়াম এনেমা একটুখানি সিগময়েড পড়িয়ে দিলাম, এরপর দিন বেরিয়াম এনেমা পড়াবো, বেরিয়াম এনেমা বলছি, বেরিয়াম পড়াবো, ঠিক আছে, বেরিয়ামের বিভিন্ন জিনিস পড়াবো।